Subscribe now. Click the bell icon to like, comment, and share. হ্যালো ভিউয়ার্স, আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি ল্যান্ড চ্যানেলে। আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প, উপন্যাস, সত্য ঘটনা, ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি। সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। শুনছেন ডার্সি কোটসের লেখা হাউস অফ সিক্রেটস, যার বাংলা অনুদিত নাম রহস্য কুঠি। আপনাদের আরও একবার মনে করিয়ে দিতে চাই, যারা এখনো পর্যন্ত ছায়াবাড়ি নভেলটি শোনেননি তারা দয়া করে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক ফলো করে প্রিকুয়েল ছায়াবাড়ি নভেলটি শুনে নিন। ছায়াবাড়ি নভেলটিরই পরবর্তী সিকুয়েল হচ্ছে এই রহস্য কুঠি। আজ আপনারা শুনবেন রহস্যকুঠি নভেলের অষ্টম পর্ব। গতকাল আমরা যেখানে শেষ করেছিলাম আজ তার পরবর্তী অংশ থেকে শুরু হচ্ছে। তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট, যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি ডার্সি কোটসের লেখা রহস্যকুঠি, আজ পর্ব ৮। সে রাতে ভীষণ ক্লান্ত ছিল সোফি আর জোসেফ দুজনেই। সোফি ওর সিটে শুয়ে জোসেফের কোলে মাথা রেখে ঘুমোচ্ছিল। রাতে যখন ঘুম ভাঙল ওর, ও দেখল যে জোসেফও অগরে ঘুমোচ্ছে বসে বসে, দরজায় মাথা ঠেকিয়ে পা দুটো সামনে সিটের ওপর মেলে দিয়ে ঘুমোচ্ছে। ওর মাথায় হাত বুলোতে বুলোতে কখন যেন থেমে গেছে ওর হাতটা। রাত আর দিনের বিরতিগুলো মিলেমিশে একাকার হয়ে গেল সেদিন ওদের। কোনো অতিথিশালায় ওরা 1 ঘন্টার বেশি সময় নিল না। শুধুমাত্র খেতে, হাত মুখ ধুয়ে নিতে আর ঘোড়াগুলোকে দানা পানি খাওয়াতে যতটুকু সময় লাগে তার বেশি একটা মুহূর্তও নষ্ট করলো না ওরা। ওইটুকু সময়ের মধ্যেই হাত পাগুলো একটু ব্যায়াম করে নিল সোফি। পিঠটা টান টান করে আড়মোড়া ভাঙ। গাড়িতে ফিরে আসার সময় মনটা খারাপ হয়ে গেছে তোর। জোসেফ মুখ ফুটে কিছু বলতো না, তবে ও যখন বলে উঠল প্রায় পৌঁছে গেছি আমরা, তখন ওর গলায় স্বস্তি ফুটে উঠতে দেখল সোফি। সামনে ঝুঁকে পড়ল সোফি। কেনসিংটন শহরটাকে ও প্রথমবার দেখতে চাইছে। রাস্তাগুলো এবড়ো খেবড়ো, দুপাশের জঙ্গল আর গাছের লতাপাতা এসে ছড়িয়ে আছে রাস্তায়। ঘোড়াগুলোর বেশ বেগ পেতে হচ্ছে এগোতে। দেখেই বোঝা যায় এই রাস্তায় অনেককাল কেউ হাঁটেনি। জঙ্গলে ঢুকে পড়েছিল ওদের গাড়িটা। মাঝে মাঝে বিরান ভূমিও পড়ছিল পথে ওদের। রাস্তার মতো জমিগুলো আগাছা আর বন বাদারে পরিপূর্ণ। অবহেলিত ক্ষেত, ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রান্তর দেখে ওর মনে হলো হয়তো একদা এখানে গরু, ছাগল আর ভেড়া চড়ে বেড়াতো। তারপর ওদের পথে পড়তে শুরু করলো পরিত্যক্ত শস্য রাখার গোলাঘর আর খামার বাড়ি। ওগুলোর শূন্য জানলা, ঠান্ডা হয়ে থাকা চিমনি, ধসে পড়া ছাদ দেখে যতটা ভেবেছিল সোফি তার চেয়েও মনটা বেশি খারাপ হয়ে গেল ওর। সোফি বলে উঠল, কি ফাঁকা ফাঁকা সব ঘর বাড়ি, এখানে কি কেউ থাকে না এখন? জোসেফ বলল, অন্তত 100 বছর ধরে আর কেউ থাকে না এসব জায়গায়। খটকা লাগলো সোফি। যে মানুষগুলো এই শহর গড়ে তুলেছিল নিশ্চয়ই খুশি হয়েছিল তারা। কতগুলো সুখী পরিবার গড়ে উঠেছিল, শিশু জন্মেছিল ওদের ঘরে, প্রেম ভালোবাসা ছিল। অথচ সব লোকজন চলে গেল কেন? স্মৃতি রয়ে গেল, বনে জঙ্গলে ছেয়ে গেল সব। শহরের কেন্দ্রস্থলের ওপর দিয়ে এগিয়ে যেতে লাগলো ওদের গাড়ি। প্রধান রাস্তাটা নুড়ি পাথর বিছানো,
সেগুলো ঢাকা পড়ে গেছে ধুলোয় মাটিতে। কিছু কিছু বাড়িতে এখনো নষ্ট হয়ে যাওয়া সাইনবোর্ড ঝুলে আছে, চিহ্নটা মুছে গেছে হয়তো কোনোটা। একটা পান্থশালা, একটা কামারের দোকান, অন্য ঘরগুলো কি ছিল বোঝাই যায় না এখন আর। যেতে যেতে উঁকি মেরে দেখছিল সোফি, কিছু কিছু বাড়ির ভেতর পরিত্যক্ত আসবাবপত্র দেখতে পেল সে। দরজা জানলা সব হাট করে খোলা। ভারাক্রান্ত হয়ে উঠছিল ওর মনটা এসব দেখে দেখে। জানলা থেকে মুখ ফিরিয়ে নিল সে। জোসেফ বোধহয় বুঝতে পেরেছিল, তাই সে সোফির হাতটা টেনে নিয়ে একটু চাপ দিল। বলল, আর বেশি দূর নেই, ছোট্ট একটা জঙ্গল পার হলে কেনসিংটনের ওই প্রাসাদে পৌঁছে যাব আমরা। ও স্পর্শে রোমাঞ্চিত হয়ে উঠল সোফি। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ওর। জোসেফের হাতটা নিজের হাত দিয়ে চেপে ধরল সে। ওর মুখের দিকে তাকালো না জোসেফ, তবে সরে গেল না। ওকে বোঝা যায় না। যখনই আমার মনে হতে শুরু করে যে আমাকে ওর ভালো লাগে না, তখনই এমন একটা কিছু করে বসে যে সেই ধারণাটা ভেঙে যায় আমার। ওকে বুঝতেই পারি না আমি এখনো ঠিকঠাক। মনে মনে কথাগুলো ভাবতে লাগলো সোফি। সামনের গাছগাছালি ফাঁকা হয়ে গেল কিছুটা, থেমে গেল ওদের গাড়িটা হঠাৎ করে। কিন্তু সোফি কোনো বাড়িঘর দেখতে পেল না কাছে পিঠে। একটা চাপ দিয়ে ওর হাতটা ছেড়ে দিল জোসেফ। বলল, বাকি রাস্তাটুকু আমাদের হেঁটে যেতে হবে। সোফি বলল, সেটা পারবো। তারপর গাড়ি থেকে নেমে এলো। ওর যেন দেহে প্রাণ ফিরে এলো। ওকে সাহায্য করার জন্য এগিয়ে আসার আগেই গাড়ি থেকে লাফিয়ে নেমে পড়ল সোফি। কোচোয়ান বসে রয়েছে নিজের সিটে, বিবর্ণ হয়ে আছে ওর মুখটা। তবে জোসেফকে সম্মান জানানোর জন্য মাথা ঝোঁকালো। 1 সপ্তাহ। ওকে ওর হাতের মুঠোয় 1 মুঠো কয়েন গুঁজে দিয়ে জোসেফ বলল, তোমাকে ধন্যবাদ। তারপর পথ থেকে সরে দাঁড়াল যাতে সে গাড়িকে ঘোরাতে পারে। রাস্তার দিকে ঝুঁকে দাঁড়ালো সোফি। ওর মনে হলো শ্বাসটা আটকে আসছে ওর। সামনে খানিকটা জায়গায় গাছপালা একটু ফাঁকা ফাঁকা, একটা ঘোড়ার গাড়ি ঘুরতে পারে এইরকম। তবে সেটা ছাড়াও একটা কালো গভীর খাদ রাস্তাটাকে দুভাগে ভাগ করে রেখেছে। হা ঈশ্বর! মৃদু আর্তনাদ করে উঠল সোফি। খাদটা প্রায় 30 পা চওড়া। ঝোপঝাড় আর লতানো গাছগুলো ওটার কিনারা পর্যন্ত ছড়িয়েছে। তারপর খাড়া নেমে গেছে খাদটা। ক্ষীণ আলোয় ধূসর রাঙা পাথর দেখা যাচ্ছিল নিচের দিক থেকে। 2 পা কৌতূহল ভরে এগিয়ে গেল সোফি। তারপর থমকে দাঁড়ালো। আর তল দেখতে পাচ্ছে না সে। জোসেফ বলল, নিচে একটা নদী বয়ে গেছে। জোসেফকে দেখে মনে হচ্ছে না এতটুকু ভড়কেছে সে খাদটা দেখে। নির্বিকার গলায় বলল, প্রায় 80 বছর আগে এটা খনন করা হয়েছিল। নদীটা এতদিনে শুকিয়ে গেছে অনেকটা। এবার খাদ থেকে সরে এলো ওদের দৃষ্টি। কাঠ আর দড়ি দিয়ে তৈরি একটা সাঁকো দেখতে পেল ওরা। দড়ির পুরুত্ব দেখে মনে হচ্ছে একসময় একাধিক ঘোড়ার গাড়ি একত্রে উঠে পার হয়ে যাওয়ার উপযোগী ছিল সাঁকোটা। কিন্তু সময়ের নির্মম কষাঘাতে সেই ভার বহন করার ক্ষমতা ক্ষয়ে গেছে প্রায় সবটুকুই। মোটা শক্তিশালী দড়ির জায়গায় জায়গায় আঁশ বেরিয়ে পড়েছে। কাঠের যে খণ্ডগুলো বিছানো, সেগুলোও বেশ দুর্বল। কিছু একটা বলতে গিয়েও থেমে গেল সোফি। কিছু বলার দরকার নেই। খুব আরামদায়ক জার্নি আশা করতে পারো না তুমি। ওদের গাড়িটা ঘুরে দাঁড়িয়েছে ততক্ষণে। কোচোয়ান লাগেজগুলো নামাতে ব্যস্ত।
তাড়াহুড়ো করে কাজ করছে সে, যেন এই পরিত্যক্ত নগরী থেকে বেরিয়ে লোকালয়ে পৌঁছতে পারলেই বেঁচে যায়। তবে লাগেজগুলো যত্ন করেই নামালো ছেলেটা। যখন সব জিনিসপত্র নামানো শেষ, তখন চালকের আসনে লাফ দিয়ে উঠে বসল। একবার তাকালো সোফির দিকে, যেন ওর ভেতরের অস্বস্তিটা সে বুঝতে পেরেছে। জোসেফ এগিয়ে গিয়ে সাঁকোর দড়িটা ধরল। সোফি ওর পেছন পেছন তাড়াতাড়ি এগিয়ে গেল। ভয় হলো ওর, জোসেফ যেন না পড়ে যায়। হাতটা বাড়িয়ে রাখলো সে, যাতে ও পড়ে যেতে চাইলে ওকে ধরতে পারে। জোসেফের চোখ দুটো জল জল করে উঠল। তীক্ষ্ণ চোখে পরখ করে দেখছে সে দড়িটা। বলল, দেখতে খুব একটা সুবিধাজনক লাগছে না, তবে গ্যারেতের ভার বহন করেছে এটা, সেটাও ভাবার বিষয়। আমি আগে আগে যাই, তুমি অপেক্ষা করো। ব্যাপারটা পছন্দ হলো না সোফি। জোসেফ একাই ও পারে যেতে চাইছে, কিন্তু সে বুঝল ওর সাথে একবারে ওটা পার হয়ে যাওয়াটা অযৌক্তিক। একজনের ওজন হয়তো এটা বহন করতে পারবে কোনোভাবে, দুজন একসাথে উঠলে এটার বহন ক্ষমতা কমবে ছাড়া বাড়বে না। দুটো বাক্স নিয়ে এগিয়ে গেল জোসেফ। সোফি আশা করলো যে ওর সতর্ক থাকবে, হয়তো প্রতিটা কাঠে পা রেখে রেখে পরীক্ষা করে নেবে, কিন্তু সে সব কিছুই করলো না। জোসেফ সাবলীল ভঙ্গিতে এগিয়ে গেল। একবার নিচের দিকে তাকালো না, যেন শহরের পাকা রাস্তা ধরে হাঁটছে সে। একবার একটা কাঠের খণ্ডে একটুখানি শব্দ হতেই মৃদু আর্তনাদ করে উঠল সোফি, কিন্তু ভ্রুক্ষেপও করল না জোসেফ। ওপারে পৌঁছে গেছে সে। সুটকেস দুটো নামিয়ে রেখে সোফিকে এবার এগিয়ে আসার জন্য হাত দিয়ে ইশারা করল। পাগলামি, ফিসফিস করে কথাটা বলল সোফি, কোচোয়ানের কান পর্যন্ত যাতে না পৌঁছয় কথাটা। তারপর লম্বা একটা শ্বাস টেনে প্রথম কাঠের খণ্ডটার উপর পা রাখলো সে, সাহসে ভর করে। একটা শব্দ উঠল কাঠের খণ্ডে। বেশ খানিকক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল সোফি। দ্বিতীয় পা বাড়ানোর আগে সাহস সঞ্চয় করে নিল। জোসেফ বলল, দেখতে এরকম হলেও বেশ শক্তপোক্তই আছে সেতুটা। সোফি জানে যতই ধৈর্য দেখাক জোসেফ, বিরক্ত হয়ে যাবে একসময় সে সোফির কাণ্ড কারখানা দেখে। একবার খাদের দিকে তাকানো ঝোঁক সংবরণ করে নিল সে, তারপর দ্বিতীয় পা ফেলল। আবার শব্দ উঠল কাঠের খণ্ডে, আর সোফির শরীরের ওজনও শুয়ে নিল। সোফিও এবার আর থামতে চাইল না, কিন্তু আর একটা পা বাড়াতেই ভীষণ জোরে দুলে উঠল সেতুটা। দু হাতে দুপাশে দুইটা দড়ি জোরে আঁকড়ে ধরল সে। হাত পা যেন অবশ হয়ে আসতে চাইছে। প্রায় মাঝখানে পৌঁছে গেছে সোফি সেতুটার। তখন ওর চোখটা চলে গেল কাঠের ফাঁক দিয়ে নিচে। উচ্চতা দেখে মাথাটা ঘুরে উঠল। অনেক নিচে, অনেক নিচে ছোট ছোট গাছ, নীল রঙের ফুল ফুটে আছে দেখতে পেল সে, আর তাদের মাঝ দিয়ে বয়ে গেছে সরু একটা নদী। মাথাটা চক্কর মেরে উঠেছে সোফি, ভয় পেয়ে গেছে। সোজা সামনে জোসেফের দিকে চোখ রাখলো। আলোর মতো কে উৎসাহ যোগাচ্ছে জোসেফের চোখ দুটো। শেষের দিকে এসে গতি বেড়ে গেল, প্রায় দৌড়তে শুরু করে দিল সে। কাছে পৌঁছতেই হাত ধরে ওকে টেনে নিল জোসেফ। দারুণ, প্রশংসা করে বলে উঠল জোসেফ। ভয়ের কিচ্ছু নেই, 1 মিনিট বসে নেবে? না, আমি একদম ঠিক আছি, হা করে শ্বাস নিতে নিতে বলল সোফি। তারপর একটু অপ্রস্তুতের হাসি হাসল। হাসিটা নিজের কাছেই কেমন বোকা বোকা মনে হলো। বলল,
আমি এখন ঠিক আছি। তারপর ঘুরে ওপারে গাড়িটার দিকে তাকালো জোসেফ, হাত নেড়ে বিদায় জানিয়ে দিল কোচোয়ানকে। ছেলেটাও পাল্টা হাত নেড়ে রওনা হয়ে গেল ফিরতি পথে। শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত জানাবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।